সব আত্মীয়রা আত্মীয় হয় না। ঘসিটি বেগমও কিন্তু নবাবের খালা ছিলেন। অতএব বুঝে শুনে আত্মীয়তা করা উচিত, অথবা যে আত্মীয়রা অলরেডি আপনার আত্মীয় তাদের সাথে বুঝে শুনে চলাটাই অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম আপনেরা পুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে নানান ধরনের নানান দিক থেকে নানান কথা শোনার পরে আজকাল আর স্বাভাবিক থাকা যায় না, তাই ২-৪টা কথা না মুখ দিয়ে এমনি এমনি বের হয়ে আসে। আত্মীয়গুলো আজকাল এমন হয়ে গেছে, আত্মীয়রা ছিল এমন যাদের সাথে আত্মার সম্পর্ক আছে, আর এখন আত্মীয় মানে হচ্ছে যারা আত্মার ভিতরে খোঁচা মেরে রক্তক্ষরণ করে আপনাকে একদম আইসিইউতে ভর্তি করে ফেলবে, তারাই হচ্ছে আপনার আত্মীয়। আর এই সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক রাখাটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। আপনি তাদেরকে খাইয়ে দাইয়ে আদর করে যত্ন করে তারপরে হচ্ছে তাদের খেয়াল রেখে আপনার সংসারের ১২টা বাজে তাদের সব কিছু করবেন, আর তারা কী করবে জানেন? পিছন ফিরেই হচ্ছে কোন আইটেমটা কম হয়েছে, কোনটা করেছেন, তারপর হচ্ছে আপনার নামে এর সাথে ওর সাথে প্যাচ লাগিয়ে দিবে। আপনারে নিয়ে কী যে করবে এটা আসলে বলেই বোঝানো যাবে না। তো আসলে এইসব আত্মীয় থেকে সাবধান থাকাটা অনেক বেশি জরুরি। আসলে আমরা পারি না, আমাদের মতো কিছু বেকুব টাইপসের মানুষ আছে যারা এদের এই সমস্ত আত্মীয়দের থেকে দূরে থাকতেই পারি না। আর তারা কি করে, এই সুযোগে আমাদের একদম ১২টার জায়গায় ২৪টা বাজিয়ে দেয়। যাই হোক, এগুলো আর কত বলবো, আর বলতে বলতেও আর ভালো লাগে না। শুধু এই জন্যই বলা যে আমার কাছে যদি এরকম টাইপসের কোনো আত্মীয় থেকে থাকেন, তারা তো ভালো করেই জানেন যে আপনারা আছেন। অতএব নিজে থেকে প্লিজ শুধরায়া যান। হয়তো ভালোবাসার টানে, হয়তো সম্মানের দিকে তাকিয়ে, হয়তো বা আপনার মতো না বলে অনেক কিছু হয়তো আপনাকে বলতে পারি না, কিন্তু আপনি তো জানেন আপনি আমার জন্য কি করতেছেন। অতএব এখন থেকেই ভালো হয়ে যান। আপনাদের জ্বালায় আর ভালো লাগতেছে না। তো কি করব, সকাল থেকে যে কোনো একটা কারণেই হোক মনটা ভীষণ খারাপ। তো মন খারাপ করে আর লাভ কি? তো রান্নাবান্না করতেছি। মন খারাপ হলে কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখলাম যে হাজব্যান্ডের সাথে যদি মোটামুটি লেভেলের একটা ঝগড়া হয়, সেই দিন তো মনে করেন কাজ করতে আরও বেশি ভালো লাগে। আর কাজ তো রাগের চোটে জিদের চোটে দেখা যায় কাজ করতেই থাকি, কখন যে ঘরের কাজ শেষ হয়ে যায় নিজেও জানি না। তাই মাঝে মাঝে চিন্তা করেছি যে না, রাগটা গুটিয়ে নিব, তখন ঝটপট কাজগুলো শেষ হয়ে যাবে। আজকে রান্নাবান্না ছিল হচ্ছে যে গরুর মাংস দেখলেন, একদম মশলা টশলা কষিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তারপরে গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। আর হচ্ছে রোস্ট রান্না হচ্ছে। রোস্ট হচ্ছে আপনার এই যে বাদাম বাটা, তারপর হচ্ছে টক দই, তারপরে যে এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে একদম সুন্দর করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে তারপর এটাকে আরও ভালোভাবে কষাবো। কষাতে কষাতে যখন একটা পর্যায়ে একদম তেল উঠে আসবে, এই তেলটা তো রান্না যে তেল ব্যবহার করা হয়েছে সেটার সাথে সাথে বাদামের তেলটাও বের হয়ে আসবে, তখন এর মধ্যে একটু রোস্টের মশলা যেটা সেটা অ্যাড করে নিচ্ছি। বরাবর দেখা যায় যে রোস্টের মশলা ছাড়াই আমি রোস্টটা রান্না করি, কারণ আমি হোমমেড একটা মশলা তৈরি করা আছে আমার, সেটা দিয়ে আমি রান্না করি। তো আজকে চিন্তা করলাম একটু রোস্টের মশলা, কারণ ঈদের মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড রোস্টের মশলা নিয়ে আসছিল, তো এটা ব্যবহার করা হয়নি বা খাওয়া হয় নাই। তো আজকে রোস্টের মধ্যে একটু মশলা দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। আম্মার কাছ থেকে রান্না শেখার মধ্যে একটা জিনিস আমার পারফেক্টলি খুব ভালোভাবে শেখা হয়েছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কষানো। যে কোনো রান্না দেখলাম যে যত বেশি ভালো করে কষানো হয় রান্নাটা খুব মজা হয়। তো যাক, সব মশলা টশলা দিয়ে এখানে হচ্ছে দুধ দিয়ে তারপরে এখানে আমি চিকেন যে ভেজে নিয়েছিলাম এগুলা দিয়ে দিয়েছি। চিকেন ভাজার সময় কিন্তু সামান্য একটু লবণ আর হলুদই দিয়েছি কালারের জন্য। দিয়ে তারপরে হচ্ছে এই যে ঝোলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে একদম লো হিটে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে কিন্তু আমার গরুর মাংস আলহামদুলিল্লাহ রান্না শেষ। কয়েক টুকরো আলু দিয়ে দেওয়া হয়েছে। আলু দিয়ে ঝোল দিয়ে গরুর মাংসের মতো আপনি যতই কালা ভুনা খান, লাল ভুনা খান, আরও ভুনা খান, যত ভুনাই খান না কেন, আলু ঝোল দিয়ে যে মজাটা হয় গরুর মাংস, এটা অন্য কিছুতে হয় না। তো যাই হোক, এই যে আমার রোস্ট রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ। এখন একদম ডিম করে রেখে দিব যাতে উপরে তেলটা উঠে আসে।
আর এখানে যে বড় একটা তেলাপিয়া মাছটা হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব কিছু একদম একটু পানি দিয়ে পেস্ট করে নিয়ে তারপরে এই যে তেলাপিয়া মাছের গায়ে গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা কিন্তু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এভাবে একদম মশলা টশলা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মাছ ভাজার পরে মাছটা খেতে না একদম অন্যরকম একটা টেস্ট লাগে আর খুবই ভালো লাগে। তো যাক, এই যে রোস্টে দেখেন উপরে তেল উঠে গেছে আর রান্নাও শেষ। এর মধ্যে একটু ঘি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে পোলাও রান্না বসিয়ে দিয়েছি। পোলাওর মধ্যে একটু গাজর কুচি আর মটরশুঁটি কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পোলাও রান্না মানে বাইরে প্রচণ্ড গরম, পোলাও রান্না করতেছে, চিন্তা করতেছি অ্যাকচুয়ালি পোলাও খাওয়াটা কি ঠিক হবে কি না। আর এই যে গরম তেলের মধ্যে একেবারে কই মাছটা ছেড়ে দিলাম, সরি তেলাপিয়া মাছ ছেড়ে দিলাম। কই মাছটা যে কেন মুখ দিয়ে চলে আসলো জানি না। আচ্ছা যাই হোক, কত সুন্দর একটা মানে হয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।